নমস্কার। রাজ্য রাজনীতিতে আজ এক নতুন ভাবে শুরু করেছে কংগ্রেস কর্মসূচি। বলা যায় শেয়ানে শেয়ানে টক্কর চলছে, আর চোখে চোখ রাখতেই আতঙ্কজনক একটি শিবিরে। কোন শিবির হয়তো আপনারা ভালো করে জানেন। কংগ্রেস নেতারা যখন বলা যায় একেবারে ময়দানে নেমে কিভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হয় তা যখন করতে শিখলেন বা শেখালেন, তখনই যেন একেবারে উপর মহল থেকে নিচে পর্যন্ত শুরু হয়ে গেছে আতঙ্কের ছাপ। ছুটে যেতে হচ্ছে উপমুখ্যমন্ত্রীকে, যেখানে দফায় দফায় কর্মীদের উপর বিভিন্নভাবে হেনস্থার শিকার করা হতো। সাধারণ মানুষ এলাকার বিধায়ককে সেইভাবে দেখেন না দীর্ঘদিন ধরে। গত 4 থেকে 4.5 বছরে প্রতিটা বিধানসভার অলিগলিতে যাকে প্রতিনিধি হিসাবে বা বিধায়ক হিসাবে দেখা যায়নি, বা কোনো সময় কর্মীরা অসুস্থ হলে কেউ আগরতলা হাসপাতালে এসে ভর্তি হলেও যার দেখার সময় হয়নি বা সময় করে উঠতে পারেননি, তিনিও এই দিন এতটুকু সময় ব্যয় করেননি। বোঝা গেছে পরিস্থিতিটা কোন দিকে। আপাত দৃষ্টিতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হয়তো আপনাদের সকলের কাছে জানা। এও জানা যে এই সময়ের মধ্যে কংগ্রেস হয়তো যতটা ফোর্স করেছে ততটা সেখানে কিছু করতে পারবে না, এমন ধারণা অনেকের মধ্যে আছে। আবার এটাও তো বলা যায় শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে আজকের এই শেয়ানে শেয়ানে টক্কর বোধ হয় রাজনীতিতে একটা নতুন ধারাবাদ তৈরি করে দিয়েছে। ঘটনা অবশ্যই চরিলামের। আপনারা আজকে যা যা দেখেছেন, যা যা শুনেছেন, প্রত্যেকেই একটি বিষয় উপলব্ধি করতে পেরেছেন যে সেখানে কংগ্রেস নেতারা গেছেন, কর্মী সমর্থকরা গেছেন, তাদের জোর জায়গার উপর যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসকে একটু সংস্কার করে খোলার উদ্যোগ, এতটুকুই সেখানে কর্মসূচি। বাকি যা কিছু হয়েছে, যা কিছু ঘটেছে, সবকিছু ঘটেছে পরিস্থিতির কে সামনে রেখে এবং পরিস্থিতির উপর। এবং প্রত্যেক জায়গায় মানুষ জানতে পেরেছে যে সেখানে রাস্তা অবরোধ করা হয়েছে কংগ্রেসের লোকজন যাবে বলে, এবং কংগ্রেসের লোকজন গিয়ে পৌঁছেছে বলে, এবং সেই রাস্তা অবরোধকে কেন্দ্র করে চরম হয়রানির শিকার হয়েছেন হাজার হাজার যাত্রী সাধারণ। সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়েছে, 3 থেকে 3.5 ঘন্টা সেখানে চরম হেনস্থার শিকার হয়েছেন যাত্রী সাধারণ। এই রাজ্যের মানুষ যারা কোনোভাবে রাজনৈতিক হিংসায় বিশ্বাস করেন না, রাজনৈতিক কার্যকলাপে যাদের কোনো সক্রিয় অংশগ্রহণ নেই, তারাও সেদিন সেখানে হেনস্থার শিকার হয়েছেন, বলা যায় হয়রানি হয়েছেন। একেবারে বিজেপির অন্তঃপ্রাণ নেতার ছেলে রক্তাক্ত হয়েছেন সেখানে। অভিযোগ বিজেপির কার্যকর্তারা তাকে রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে। নমস্কার, কি বলছে? হ্যাঁ বলুন। দেখুন, আজকে এই ঘটনাটা ঘটলো ছড়িনামে। কংগ্রেসের জয়নিং সভার মধ্যে কংগ্রেস বলছে যে কংগ্রেসের নাকি পারমিশন ছিল। এখানে উপমুখ্যমন্ত্রী ছুটে গিয়ে বললেন কংগ্রেসের নাকি পারমিশন ছিল। আসলে ঘটনাটা হচ্ছে, কংগ্রেস যদি পারমিশন না নিয়ে থাকে তাহলে বিশালগড় থানার পুলিশ সেখানে কিভাবে ছিল? আসলে কংগ্রেস পারমিশন নিয়েছিল, সেখানে ভন্ডুল করার জন্য বিজেপির লোকরা সেখানে উপস্থিত হয়েছে। এই ঘটনাটা শুধু ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের লগে ঘটছে এমন না, কিন্তু যেখানে সিপিএম এর মিটিং হচ্ছে, যেখানে বিরোধী দলের মিটিং হচ্ছে, সেখানে কি কংগ্রেস বিজেপির নেতারা এরকম ভাবে ভন্ডুল চেষ্টা করছে। আসলে কংগ্রেস বিজেপির নেতাদের মাথায় কিছু নেই নাকি? আপনারা যে এগুলো করছেন, এমনি তো আপনাদের পায়ের তলে মাটি নেই, মানুষ সবগুলো দেখছে। যাত্রীরা হয়রানি হচ্ছে রাস্তার মধ্যে, গাড়ি চালককে পিটিয়ে মারা হলো, সেও বিজেপি করে। এগুলো যে বলছে আপনারা, আর আপনারা যে এগুলো করছেন ত্রিপুরা রাজ্যের মধ্যে, আপনারা সরকারের থেকে কোনো কাজ তো করেননি। এই যে সন্ত্রাসটা সৃষ্টি করছেন, তাতে কি প্রমাণিত হচ্ছে? আপনারা খুবই দুর্বল হয়ে পড়েছেন। প্রত্যেকে বলছেন এই কথাটি, প্রত্যেক জায়গা থেকে আজ বারবার ফোন এসেছিল যে কি হতে চলছে, কি হতে চলছে। আপনারা সকলে জানেন কয়েকদিন আগে বিজেপির তাবড় নেতা বলে পরিচিত, যাকে মঞ্চে প্রায়শই দেখা যেত, অনেকে বলতেন চরিলাম কেন্দ্রের বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ বা বলা যায় সক্রিয় কার্যকর্তা নাকি কংগ্রেসে যোগ দিচ্ছেন, এমন একটি খবর রয়েছে। তিনি বিজেপি ছেড়ে দিয়েছেন। তার পদত্যাগপত্র যখন প্রকাশ পেল, সংবাদ হলো, তারপরে একটি শিবির সেখানে অন্যভাবে কথা বলতে শুরু করেছেন। একেবারে কংগ্রেস সক্রিয় রাজনীতিতে অনেকটা ধাপ এগিয়ে গেছে, এই কথা বলার সময় হয়নি। তারপরও প্রতিরোধ প্রতিবাদ যেন রাজনৈতিক পরিস্থিতিকে অনেকটাই থমথমে করে দিচ্ছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। আজকে যা ঘটনা ঘটে গিয়েছে চরিলামে, সেটা সম্পূর্ণ নিন্দনীয়
এ ধরনের ঘটনা হওয়া অনুচিত ছিল, যদিও হয়ে গিয়েছে এই ঘটনা। হ্যালো হ্যালো এবং কোথাও না কোথাও এই ধরনের কর্মসূচি আরো হবে। আমরা যতটুকু জানি বা কংগ্রেসের তরফে যতটুকু বলা হয়েছিল, জিরানিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কংগ্রেসের নেতৃত্বরা যাবেন, যেখানে পার্টি অফিসগুলো জবরদখল আছে সেখানে জবরদখল মুক্ত করা হবে এমন ঘোষণা কংগ্রেস নেতৃত্বের। নমস্কার, কে বলছেন? এবং প্রত্যেক জায়গায় সেখানে কর্মী সমর্থক যারা রয়েছেন বা কংগ্রেসের দীর্ঘদিনের লড়াকু নেতৃত্ব যারা রয়েছেন তারা সেখানে থাকবেন। এবং আরো একটি বিষয় লক্ষণীয়, যারা বলছেন বা তাদের দাবি, যারা দীর্ঘদিন ধরে বিজেপির সাথে ছিলেন, বিশেষ করে 2018 সালের আগে কংগ্রেসের লোকজন বা কংগ্রেসীরা যারা বিজেপিতে গেছেন তারা যোগ্য সম্মান পাননি এবং তাদেরকে নানাভাবে হেনস্থা করা হয়েছে, তারাই আবার সে বিজেপি দল ছেড়ে আবার কংগ্রেসে চলে এসেছেন। এই লোকজনরাই সেখানে জড়ো হচ্ছেন, জমায়েত হচ্ছেন। তাদেরকে নিয়ে কংগ্রেসের বর্তমান টিমের আবার একটা কর্মসূচি রয়েছে বিভিন্ন জেলাতে, জিরানিয়াও রয়েছে, ধর্মনগরও রয়েছে, কৈলাসহর, কুমারঘাট থেকে শুরু করে সর্বত্রই রয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন। স্যার, যত দিন যাবে বিজেপি আস্তে আস্তে আরো কোণঠাসা হয়ে যাবে। তারা তো এখন বর্তমানে জনবিচ্ছিন্ন হয়ে গেছেন মানুষ থেকে, তারা দেখবেন আস্তে আস্তে আরো অনেক জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। এবং মানুষ যে দীর্ঘদিন ধরে যারা কংগ্রেস করেছিল, যে একটা আশা নিয়ে গিয়েছিল এই দলটাতে, তাদের আশা অনুসারে কোনো কিছু হয়নি। তাই তারা আবার ফিরে 2 মাসের মধ্যে দেখবেন এই সবটা মানুষ কংগ্রেস দলে ফিরে আসবে এবং কংগ্রেস শক্তিশালী হবে এবং 2023-এ কংগ্রেস সরকারও করবে। এবং আপনারা সবাই দেখলেন, টিভির পর্দায় দেখলেন, এবং বলা যায় সরিলামের প্রত্যেক মানুষের মোবাইলে রয়েছে যেসব বিজেপির কার্যকর্তাদেরকে ডেকে এনে রাস্তায় দাঁড় করানো হলো বা কিংবা সেখানে জড়ো করানো হলো, তাদেরকে পুলিশ যখন তাড়িয়ে দিল তারা দৌড়ে পালিয়ে গেল। অনেকেই বলছেন, অনেকে আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ করেছেন, আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছেন, কথা বলছেন, তারা বলছেন যে তাদেরকে ভুল বুঝিয়ে সেখানে আনা হয়েছে বলতে 1-2 জন সেখানে সরাসরি দাবি করেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। দেখুন, আমরা যেহেতু গণতন্ত্র দেশে বসবাস করি, এখানে তো প্রত্যেকটা দল, যে কোনো দলেই রাজনীতি করার সুযোগ পাওয়া দরকার। কিন্তু বর্তমান সময়ে আমাদের ত্রিপুরা রাজ্যে যা চলছে, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কর্মসূচি অনুযায়ী তারা সভা করবে, মিটিং করবে, মিছিল করবে, এটাই স্বাভাবিক। তারা করুক না। হ্যালো, শোনা যাচ্ছে, বলুন। এবং প্রত্যেক জায়গায় এইভাবেই দেখা যাচ্ছে জড়ো হওয়া কর্মী সমর্থক। আপনারা দেখবেন সেখানে পুলিশ, টিএসআর সেখানে তাদেরকে তাড়া করছে, লাঠিচার্জ করছে বলে অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফে। তাদেরকে তাড়ানোর ফলে সেখানে যানজট মুক্ত হলো, রাস্তা অবরোধ মুক্ত হলো। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে আপনার বক্তব্য। অ্যাকচুয়ালি আপনি যেটা বলেছেন সে সত্যি কথা বলেছেন, যে আজকে যারা বিজেপি তারা কালকেই ছিল কংগ্রেস, এর আগে তারা ছিল তৃণমূলেতে, এবং আজকে আবার তারা মানে কংগ্রেসে এবং তারাই সন্ত্রাস করছে, সেটা সত্যি কথা। কিন্তু এই আপনাদের নিউজের মাধ্যমে আমি শুনতে পেয়েছিলাম যে সুধীর বাবু বলেছিলেন যে বিশালগড় এবং চৈলামেতে যে মানে কি বলে গুন্ডাবাজ, সেটা আগের থেকে ছিল। কিন্তু তো আপনাদের মাধ্যমে আমি ওকে জিজ্ঞেস করতে, ওনার মাধ্যমে ওনার কাছে জানতে চাই যে এই পরিস্থিতির সৃষ্টি করেছিল কে? Who was the creator for that? When his father was the chief priest of Tripura, when he was the leader of young Congress. হ্যাঁ, আজকে তিনি কথা বলতে যাচ্ছেন, কিন্তু তিনি বর্তমানে সেটা বিবেচনা করা দেখা উচিত ছিল আজকে কে করেছে এবং সে কি করে ঠান্ডা করেছে, সেখানে মরিয়াদ করা যায়। হ্যাঁ, যখন আমরা চাই না যে কখনো মানে রাজনীতিক নিয়ে মানসিক হিংসা চলতে থাকুক, আমরা সবাই মিলেমিশে বাঁচতে চাই, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কারা ইন্ধন যোগাচ্ছে সে জিনিসটাই মানে আমি মনে আজকে সুদীপ রায় বর্মন যিনি বলেছেন যে যা মানে চলিলাম বিশালগড় ছিল একটা ডাঙ্গা, মানে জায়গাটা আগের থেকে একটা অতিরিক্ত পরিস্থিতি ছিল, কিন্তু কে সৃষ্টি করেছিল?
কোথাও না কোথাও হয়তো আপনাদের মতন করে আপনারা ভাবছেন, আপনাদের মতন করে বিষয়গুলো নিয়ে আপনারাও চিন্তিত যে রাজ্যের পরিস্থিতি কি হতে চলেছে। অনেকেই বলবেন যে পরিস্থিতি হয়তো একটু অন্যরকম হয়ে যাচ্ছে। 2023 সাল বিধানসভা নির্বাচন, তার অনেকটা সময় আগে থেকে ময়দান যেন কারোর কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষ যখন রাস্তায় নামছে, একাংশ ভরসা হারিয়ে ফেলছেন, তড়িঘড়ি ছুটে যেতে হয় নিজ গড়ে। আর গড় কতটা সবল রইল আর কতটাই বা দুর্বল রইল, বোধ হয় তার চেয়ে বা তিনি এর সবচেয়ে বেশি জানেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি দক্ষিণ ত্রিপুরার থেকে বলছি। হ্যাঁ বলুন। ব্যাপারটা হচ্ছে কি, দেখুন আপনারা আজকে যেটা দেখাচ্ছেন বিভিন্ন প্রোগ্রামে, বিরোধী দলেরা যখন প্রোগ্রাম করছে ওদেরকে লাঠি পিটা করছে পুলিশ দ্বারা। দাদা আমরা দেখছি যে, বিশেষ করে আমি একজন বাঙালি, দুইটা কথা বলতে হয় এখানে। অনেক সময় ম্যান সাহেব বলে, ম্যান সাহেব বললে আমরা বুঝতে পারি উনি ভদ্র মহিলা, সাহেব বললে বুঝতে পারি উনি পুরুষ। আর বাংলাতে বাবু বলে, বাবু বলে স্কুলে ধরেন অমুক বাবু, তুসুক বাবু, অফিসে অনেক বাবুর সন্ধান আমরা পেয়েছি। যেমন আমাদের শিক্ষকদের আমরা অমুক বাবু বলে ডাকি, অফিসে গেলে অমুক বাবু বলে। কিন্তু রাজনীতিতে আমরা দেখেছি দাদা, যেহেতু আমি বাঙালি হিসেবে দেখছি, আমাদের ত্রিপুরা রাজ্য, ওয়েস্ট বেঙ্গল, এই দুইটাই তো বাবুর জায়গা। বাবুর জায়গাতে আমরা দেখছি রাজনৈতিকগত ভাবে, এমনিতে অফিসিয়াল বাবু অনেকেই আছে। বাবু হলেন বুদ্ধবাবু, বাবু হলেন জ্যোতিবাবু। আর ত্রিপুরাতে আমি দেখছি, যদিও ওনাকেও কোমর ধরে টানিয়েছেন, এগুলো বাদল বাবু আর এগুলো সুধীর বাবু। এই চার বাবু আমার ব্যক্তিগত ভাবে চয়েস বাবুর ভিতরে রাজনৈতিক। মানিক বাবু অনেক বলেন, অনেকে চিফ মিনিস্টার 20 বছরের। আরেকজন হচ্ছে নিপেন বাবু। বুদ্ধবাবু, জ্যোতিবাবু, নিপেন বাবু, বাদল বাবু, আরেকজন হল সুধীর বাবু। বিশেষ করে আমরা বাঙালি রেওয়াজে বলি রাজনীতিতে। আর আমাদের এখানে এখন যত বাবু তৈরি হন, এরা হলো হাফ বাবু হাফ চোর, হাফ বাবু হাফ চোর। যেমন ধরেন আমাদের বিপ্লব বাবু, এখন আপনাদের পত্রিকায় তৈরি হচ্ছে বা আপনাদের মিডিয়া বলছে কোটি কোটি টাকা নিয়ে গেছে, তাহলে হাফ বাবু হাফ চোর। পার্থ বাবু হাফ বাবু হাফ চোর। রাজনীতিতে আমি 6 জন বাবু দেখেছি। আসলে বর্তমান সমাজটা এমন হয়েছে, এমন বেশি কলুষিত হয়ে গেছে, যেগুলো বলতে গেলে নিজেকে অপরাধী মনে হয়। আমরা কেমন ভারতবর্ষে বাস করছি। প্রত্যেক জায়গায় হয়তো আপনাদের মতন করে আপনারা দেখেছেন সামনাসামনি। অনেকে বলছেন যে দীর্ঘদিন ধরে একটা রাজনৈতিক দল ছিল, সেখানে একটু অন্যরকম আবহ তৈরি হয়েছে। 2018 সালের আগের একটা পরিস্থিতি, 2018 সালের এমন 8-9 মাস আগে বা 6-7 মাস আগে এমন পরিস্থিতি ছিল কি ছিল না সেটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু রাজনৈতিক ময়দান সরগরম ছিল রাজনৈতিক কর্মসূচিতে। নমস্কার, কে বলছি? নমস্কার, উদয়পুর থেকে বলছি। আজকে যে বিষয়টা ছড়িলামের যে বিষয়টা, সেটা একটা একদম নিন্দনীয় ঘটনা। কারণ এটা গণতন্ত্র দেশ এবং গণতন্ত্র ভারতবর্ষ এবং ত্রিপুরা রাজ্যের 33 জাতির বসবাসে সেই দেশের যে গণতন্ত্র, তাই রাজ্যে হরণ হয়ে গেছে 2018 সালের পর থেকে। কারণ গণতান্ত্রিকের মাধ্যমে যে জাতির যে কোনো দল করতেই পারে, সেটাই স্বাভাবিক। কারণ এখন আমরা দেখলাম 18 সালের পর থেকে বিজেপি সমস্ত বিরোধী পার্টি গুলো ভাঙচুর করেছে এবং যেটি জুতের জায়গা ছিল সেটি জুতের মধ্যে রয়েছিল সেটিকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সেটা আজকে আমরা দেখলাম কি, যখন কংগ্রেসে তাদের প্রোগ্রাম করবে এবং দল পরিবর্তন করে এখান বিজেপি থেকে আসতে পারে বা যে কোনো দল থেকে তার কংগ্রেস আদর্শ নীতি নিতে ভালোবাসে দল পরিবর্তন করতে পারে। কিন্তু আমরা সেটি দেখলাম, দেখার পরে দেখলাম বিজেপি এবং কংগ্রেসের সাথে সংঘর্ষ পুলিশের সামনে। কারণ এই ত্রিপুরা রাজ্যের কালারপ্রাপ্ত পুলিশটা রয়েছে, কারণ সে তারা দরুণে আজকে ত্রিপুরা রাজ্যটাকে আরো বেশি, মানে কি বলবো সেটা বলার মতন নাই। কারণ দুর্বল লোক থাকে পুলিশ থাকে দুর্বলের পক্ষে, আমরা দেখি এখন পুলিশ থাকে সবলের পক্ষে।
কারণ এইভাবে যদি পুলিশের সামনে ঘটনা ঘটে যায় তাহলে আগামী দিনের ভবিষ্যৎ ত্রিপুরা রাজ্যের কি হবে সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো করেই জানে, যে একটা ভীষণ একটা ভয়াবহ পরিস্থিতি রূপ যাবে বলে সেটা আমরা মনে করি। কারণ সমস্ত দল রাজ্যের গণতান্ত্রিক দল খুবই, কারণ বিজেপি ছাড়া একা নায়কতন্ত্র করার জন্য, কারণ মিছিলের উপর আক্রমণ করা প্রতিনিয়তই আজকে যে কোনোখানে আজকে প্রতিনিয়ত কংগ্রেস সিপিএম এর উপরে কিন্তু তারা আক্রমণ করে যাচ্ছে। কিন্তু আসলে মূল বিষয় যে ত্রিপুরা রাজ্যের যে সমস্যাগুলি রয়েছে, এই সরকার আসার পর থেকে যে প্রতিশ্রুতি ছিল সেটি তার কাছে নাই। প্রতিশ্রুতি যায় করেছিল, কিন্তু যায়ের সমস্যার সমাধান করার জন্য তারা একটু আরো মুখ খুলেনি এবং প্রতিবাদও করেনি। কারণ আমরা দেখলাম শিক্ষা ব্যবস্থা একদম শেষ হয়ে গেল, স্বাস্থ্য ব্যবস্থা, সমস্ত বিষয়, কিন্তু তাদের এই জন্য তাদের কোনো কিছুই নেই। কারণ আমরা দেখি তাদের প্রোগ্রাম এই শক্তি কেন্দ্র, উমুক মন্ডল সমুক মন্ডল, সিএম প্রোগ্রাম, এমএল প্রোগ্রাম, বিএ সমস্ত বিষয়। কিন্তু আসলে গণতান্ত্রিক যদি দল করে, কারণ এইভাবে আক্রমণ করে পুলিশ লাঠিচার্জ করতে হবে, কারণ দুর্বলের পক্ষে থাকিয়ে সবলকে কিন্তু লাঠিচার্জ করতে হবে। কারণ এই রাজ্যের এই যে বিজেপি সরকারটা রয়েছে তার পেশিবাদী কায়েম করার জন্য, কারণ বিজেপির প্রত্যেকদিন আপনারা হয়তো আপনাদের মতন করে রাজনৈতিক কর্মকাণ্ড দেখতে পছন্দ করেন। আজকে যারা সেখানে অফিস যাত্রী ছিলেন বা যাত্রী সাধারণ যারা ছিলেন, তারা দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন, গাড়িতে আটকে পড়েছেন, অ্যাম্বুলেন্স আটকে পড়েছে, দুর্ঘটনার শিকার হলো যানবাহন, সেখানে রোগী পরিজনরা আটকে পড়েছেন, দূর দূরান্তে যাওয়ার লোকজন আটকে পড়েছেন, যারা বিমানবন্দরে আসবেন যাত্রী সাধারণ ছিলেন তারা আটকে পড়েছেন। সব মিলিয়ে বিরাট অংশের মানুষের মধ্যে অন্যরকম ভাবে বিষয়টি উপস্থাপন হলো। নমস্কার, কি বলছেন? নমস্কার। হ্যাঁ বল। দেখুন, আজকে যে ছড়িরামের ঘটনাটা ঘটলো বা কংগ্রেসের মিটিং এর মধ্যে বিজেপিরা এসে হইচিকি করছে, মানে একটা কি ঝগড়া লাগার চেষ্টা করছে, সেই ঘটনাগুলো প্রমাণ করে যে বিজেপি খুবই দুর্বল হয়ে পড়েছে। একটা ঘটনা বলতে চাই, আজকে করবুকে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মানিক শাহ। সেই মানিক শাহ সেখানে স্লোগান উঠলো যে সন্ত্রাসবাদীর মদত সিপিএম দূর হতো, লাল সন্ত্রাস মথা নাকি সিপিএম, এগুলো স্লোগানগুলোই বলে দিচ্ছে যে বিজেপি এমন একটা ব্যবস্থার মধ্যে আছে, না পারে হাসতে না পারে কানতে। দেখুন যেভাবে মানুষকে জয়েনিং দেখাচ্ছে, যারা বিজেপিতে আগেও ছিল এখনো আছে, তাদেরকে আবার জয়েনিং করাচ্ছে, মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা হচ্ছে, একদিকে বিরোধী দলকে রুখে দেওয়ার চেষ্টা হচ্ছে, একদিকে কংগ্রেসকে রুখো, একদিকে সিপিএম কে রুখো, একনায়কতন্ত্র কায়েম করতে চাইছে। আমরা দেখেছি 2018 পর থেকে বিপ্লব দেবের নেতৃত্বে যে বিজেপি সরকারটা ছিল, সেখানে কিন্তু বিপ্লব দেবকে আমরা দোষারোপ করেছি যে সন্ত্রাস নাকি বিপ্লব দেব করছে বিপ্লব দেবের সময়। কিন্তু এখন দেখছি মানিক শাহ একজন শিক্ষিত মানুষ, তার রাজত্বে সেই সন্ত্রাসই কায়েম হচ্ছে ত্রিপুরা রাজ্যে। এখন বলবো ত্রিপুরা রাজ্যের যে বিরোধী দলগুলো আছে, সেই বিরোধী দলগুলো স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছে একটা বিনীত অনুরোধ করতে চাই যে রাস্তায় নামতে হবে, ঘরে বসে থাকলে চলবে না। ফেসবুকে আমরা পার্টি করলে, মানে সিপিএম পার্টি ফেসবুক দিয়ে শুধু ফেসবুকে জনসংযোগ করলে চলবে না, মানুষের বাড়ি বাড়ি যেতে হবে। আপনার মহকুমার লোকগুলিকে, নেতাগুলোকে বাড়ি বাড়ি পাঠান। মানুষ কিন্তু অপেক্ষা আছে পরিবর্তনের। আপনারা যদি ঘরে বসে স্বপ্ন দেখেন যে বিজেপি সন্ত্রাস করছে, আমরা এসে পড়বো, এরকম করলে কিন্তু ত্রিপুরাতে বিজেপি যে কোনো মূল্যের দিনে ভয়াবহ সন্ত্রাসের মধ্যে দিয়ে ত্রিপুরার দেশে ক্ষমতা দখল করার একটা প্রয়াস চালাচ্ছে। কারণ উপর থেকে নিচ পর্যন্ত ওরা সন্ত্রাসের উপরেই ভরসা করে আছে, আর কোনো কিছু নেই। কারণ কি, গ্রাউন্ড লেভেলের লোক সরে গেছে বিজেপির কাছ থেকে। এখন বলবো বিরোধী দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করে এই সন্ত্রাস হাত থেকে ত্রিপুরাকে মুক্ত করতেই হবে। আর যদি না করেন, আজকে যে দুর্দিনটা আমরা দেখছি, এই দুর্দিনটা কিন্তু ভয়াবহ আকার ধারণ করবো দেশের পরবর্তী সময়। সেজন্য দোষারোপ কিন্তু আমরা বিরোধী দলগুলোকেও করব। প্রত্যেকদিন হয়তো আপনি ঘুম থেকে উঠলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের কথা ভাবলেন, রাজনৈতিক কর্মকাণ্ড হবে, প্রত্যেক দল সেখানে থাকবে, কথা বলবে, তাদের মতন করে বক্তব্য রাখবে, শাসক থাকবে, বিরোধী থাকবে। আমি একটি কথা প্রায়শই বলি, অনেকেই বলেন সে কথাটা, যারা রাজনীতিতে একেবারে পোর খাওয়া ব্যক্তিত্ব। আজকে যারা শাসক গোষ্ঠী আছে তাদের মধ্যে নেতারা বলতেন। নমস্কার, কি বলছেন? হ্যালো। হ্যাঁ বল। বলতে চাইছি আজকে চরিলামে যা ঘটনাটা হলো, এটা তো প্রি ইলেকশনের ফর্মেটি বোঝা যাচ্ছে। কারণ কংগ্রেসের জয়েনিং প্রোগ্রামে বিজেপি যেভাবে হামলে পড়লো, তাতে বোঝা যাচ্ছে যে বিজেপির হয়তো তাদের ভীষণ ডকুমেন্টের কোনো কিছুই পালন করেনি, যাতে তারা বিতস্তত হয়ে আছে। তারা নিজে থেকে জানতে পারছে যে গ্রাউন্ড লেভেলে কোনো ওয়ার্ক হয়। এখন সবাই কংগ্রেসমুখী হয়ে গেলে তো
ওদের ভোট ব্যাংকে এফেক্ট হবে। আর যেভাবে বিজেপির লোকেরা নিজে সবসময় বলে আসতো যে কখনো রাস্তা অবরোধ করবে না, রাস্তা চলাচলের মাধ্যম, কিন্তু আজকে দেখা গেল ওরাই আজকে রাস্তা অবরোধ করে বসে রইল। তড়িঘড়ি মন্ত্রী গিয়ে, উপমুখ্যমন্ত্রী গিয়ে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে উঠালো। তো বলতে চাইছি তারা বিভিন্ন জায়গায় কেলেঙ্কারির সময় তারা সচেতন হতে পারে না, কিন্তু তাদের কর্মীরা পথ অবরোধ করলে তারা তাদের বাতানুকূল রুম থেকে বেরিয়ে পথে যেতে পারে। আবার মুখ্যমন্ত্রীকে দেখলাম লাইট হাউস প্রকল্প ঠিকভাবে হচ্ছে কিনা সেটা তদন্ত করতে গেছে। কখনো কিছু কিছু ম্যাটারে লাইট হাউসের কোন ম্যাটারে, এটা তো যদি প্রধানমন্ত্রীর হয়ে থাকে ড্রিম প্রজেক্ট, এই প্রজেক্টের কোনো কাজই হয়নি এখানে। গ্রাউন্ড এটা এখনো মাটির সাথে কথা বলছে এই প্রজেক্ট। তো মুখ্যমন্ত্রী কিভাবে এই প্রজেক্টে সন্তুষ্ট হয়ে গেলেন, আবার কিছু কিছু বাকি আছে বললেন। আমরা জনসাধারণ তো কোনোভাবে বুঝতে পারছি, যত ভোট আসন্ন চারিদিকে এইভাবে হই হট্টগোল লেগে থাকবে। আজকে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে মানুষ চরিলাম থেকে আগরতলায় আসতে পারলো। তো এইভাবে সাধারণ মানুষকে তারা সবসময় পরে বিতস্ত্র করে থাকে। তো ভবিষ্যতে তো আমরা বিজেপির গ্রাউন্ড লেভেলে কোনো কিছু দেখতে পাচ্ছি, মনে হয় না 2023 ওরা ফিরে আসতে পারবে, কারণ ওদের পায়ের তলার মাটি আর নেই। হ্যালো। এবং কোথাও না কোথাও কিছু ঘটনা ঘটার পর বিশেষ করে শাসক দলের নেতাদের বক্তব্য থেকে বিষয়গুলো স্পষ্ট হয় যে গণতন্ত্র কতটা সুরক্ষিত, গণতন্ত্র কতটা অটুট রয়েছে, রক্ষা রয়েছে। গণতন্ত্র নিয়ে কখনো কারোর কোনো প্রশ্ন থাকে না, বা গণতন্ত্র বিপন্ন, এই কথাগুলো কেউ বলতে পারবেন না। তখনই সম্ভব যখন বিরোধীরা কার্যকলাপ কর্মসূচি করতে পারে। সেগুলো কিন্তু কথার কথা নয়, বর্তমান শাসক দলের নেতারাই এই কথাগুলো বলতেন, যারা 2018 সালের আগে এ রাজ্যের বিভিন্ন জায়গায় ভাষণ দিতেন, তখন কথাগুলো বলতেন, এখনো বলছেন। তাত্ত্বিক নেতারা এখনো বলছেন কথাগুলো। যে কেউ সেগুলোকে যাচাই করে নিতে পারেন তাদের সামাজিক মাধ্যম থেকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কুমার থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। বলছিলাম দেখুন, আজকের যেটা মানে বিশেষ করে পুলিশের প্রাথমিক যে অবদানটা দেখছিলাম খুবই ভালো লেগেছিল। কারণ যে বিয়ের যাদব, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, উনি কোনো কাজ করছেন না, কিন্তু নতুন যে অমিতাভ রঞ্জন আইপিএস এসেছেন, ওনার প্রতি কিন্তু রাজ্যবাসী অনেক আশা আকাঙ্ক্ষা আছে। প্রথম যখন চরিলামে একটা মানে কি বলবো রাজনৈতিক সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করেছিল, উনি সহ বা উনার দপ্তরে যে এসডিপিও আছেন, ওনারা কিন্তু ভালোই একটা পদক্ষেপ নিয়েছেন। তো পরবর্তীতে দেখলাম এটা আগরতলা পর্যন্ত রাজধানী সহ সংলগ্ন এলাকায় ছড়িয়ে গেছে। আমি বলবো যে এখন বর্তমান যে ডিজিপি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, উনি সম্ভবত কি বলবো মানে স্বাধীন স্বতন্ত্র একটা মনোভাব নিয়ে কাজ করবেন ত্রিপুরা রাজ্যে। জনগণের যে মনোভাব, জনগণের যে আকাঙ্ক্ষা, এটাকে পূর্ণ করবেন। রাজনৈতিক লাভালাভের ধারে কাছে যাবেন না। প্রথমটা ভালো লাগছিল চুরিরামে, পরবর্তীতে দেখলাম অনেক কিছু হলো। যাই হোক, মানে এগুলি অনেকে অনেক রাজনৈতিক কথা বলছে, আর অনেকে আবার রাজনৈতিক নেতাদেরকে অর্ধ চোর, পূর্ণ চোর। আদালত প্রমাণিত না হলে কিন্তু কাউকে চোর বলাও যায় না, আর কাউকে অপরাধীও বলা যায় না, অভিযুক্ত বলা যায়। আমি বলবো যে বর্তমান যে মানে ডিজিপি, উনি অবশ্যই ওনার সঙ্গে অনেক মানে ইয়েটাকে ওই কি বলবো রিপোর্ট পরে ওনাকে জানানোর জন্য অনেক দপ্তরের লোক থাকে। উনি অবশ্যই শুনবেন আপনাদের যে মিডিয়াতে আমি যে বলছি। উনি যেন স্বতন্ত্রভাবে কাজ করেন, কারো দলদাসে পরিণত না হন, আর একদম অ্যাকশন মানে অ্যাকশন যেন হয়। যে কোনো পলিটিক্যাল পার্টি হোক, কোনো পলিটিক্যাল পার্টির যারা উচ্চস্তরীয় নেতা নেত্রীরা আছেন, ওনাদের কিন্তু কিছুই করেন না। আজকে কিছু উশৃঙ্খল আলতু ফালতু ছেলে মেয়ে দেখলাম, ওনারা হয়তো কি পারমিশন নিয়েছে না নিয়েছে, ওনাদেরকে তো কেউ বলছেন না। যা দেখুন বিধায়ক, মন্ত্রী বা যে কোনো উচ্চস্তরীয় নেতারা, ওনাদের কিন্তু বন্ধুত্ব ঠিক থাকে। আর কিছু কিছু আলতু ফালতু লোকেদের জন্য মানে প্রত্যেকটা দলকে বদনাম হতে হয়। কংগ্রেস বলুন, বিজেপি বলুন, সিপিএম বলুন, যে কোনো বলুন, এগুলি আলতু ফালতু লোকদেরকে যেন একদম পিটিয়ে চামড়া উঠিয়ে দিয়ে একদম ফটাফট মানে আইনগত যে সেকশন, যে আইপিসির দ্বারা আছে বা সিআরপিসির দ্বারা আছে, এগুলি অন্তর্ভুক্ত করে
অ্যারেস্ট করা হোক, এনি পলিটিক্যাল পার্টি। এটাই বলবো, এটাই আমি। এবং আপনাদের মতন করে আপনারা যখন বিষয়গুলো নিয়ে ভাবছেন তখন মনে হয় শাসক দলের নেতারা, আজকের যারা শাসক দলের নেতারা রয়েছেন, যারা 2018 সালের আগে যেসব কথাগুলো বলেছেন তার সাথে বর্তমানে বাস্তবের অনেক ক্ষেত্রে মিল নেই। সেটা একেবারে যাচাই করে দেখতে পারেন আপনারা। বিশেষ করে রাজনৈতিক ভাষ্যগুলো প্রমাণ করতে পারেন, কোনো আপত্তি নেই। 2018 সালের আগের বিভিন্ন মাধ্যমগুলোতে, আপনাদের নিজস্ব সামাজিক মাধ্যমগুলোতে যেসব বক্তব্য রয়েছে তার সাথে বর্তমানে মিল রয়েছে কিনা একটু খোঁজ করে নিতে পারেন। অনেকে সেখান থেকে প্রশ্নটা তুলছেন সেখান থেকে যেসব কংগ্রেসি বা কংগ্রেসের লোকজন যাদেরকে বিজেপিতে সামিল করা হয়েছিল, তাদের মধ্যে লোকজনই আবার ছুটে আসছে বিজেপি দল থেকে। তাহলে এর জন্য দায়ী কে? দায়টা কার? নমস্কার, কে বলছেন? হ্যালো, আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। আজকের টপিক শেয়ানে টক্কর। ঠিক শেয়ানে এখনো বলবো না, তবে টক্কর তো বটেই। এটা শুভ লক্ষণ ত্রিপুরার জন্য যে বিরোধী দলগুলি সত্যিকারের প্রতিবাদ প্রতিরোধে রাস্তায় নামছে। অন্তত কংগ্রেস দলের আজকে চরিলামে যে প্রতিরোধটা করেছে সেটা সেরকম ইঙ্গিত দিচ্ছে। শেয়ানে এ কারণে এখনো বলছি না, সেরকম হলে তো শুধু কংগ্রেসের অফিসটা ভাঙতো না, 100 মিটারের মধ্যেই শাসক দলের একটা অফিস ছিল, সেটাকেও ভেঙে গুড়িয়ে দেওয়া যেত বা হতো। তো সেই জায়গায় হয়তো এখনো পৌঁছেনি, কিন্তু আমাদের ধারণা রাজ্যের মানুষের যে আগামী বড়জোর মাস দুয়েকের মধ্যে বিজেপি ভেঙে এত লোক বিরোধীদের দিকে আসবে যে সেই জায়গাতে অবশ্যই বিরোধীরা পৌঁছে যাবে। কন্ডিশন হচ্ছে তাদেরকে এভাবে প্রতিরোধের মেজাজ নিয়ে মাঠে থাকতে হবে, কারণ শক্তিশালী সবসময় জয়লাভ করে। এখন ব্রাজিল ফুটবল দল ইস্ট বেঙ্গলকে হারিয়েছে, ইস্ট বেঙ্গলের অফিস ভেঙে দিয়েছে। এটা খবর হলেও সেরকম কোনো আকর্ষণীয় খবর না, কিন্তু যদি ইস্ট বেঙ্গল ব্রাজিলকে হারিয়ে দেয় সেটা হবে খবর। ঠিক অনুরূপ ভাবে আজকে যারা একটু শক্তি করে মাঠে নেমেছেন, আমাদের বিশ্বাস আগামী মাস দুয়েকের মধ্যে পূজার ঠিক পরপরেই উল্টে যাবে পাশার দান। তখন বেশি শক্তিশালী থাকবে বিরোধীরা। এখন যেমন হচ্ছে পাহাড়ে গেলে কিন্তু বিজেপি আবার ইস্ট বেঙ্গল হয়ে যাচ্ছে, মথা সেখানে ব্রাজিলের ভূমিকা নিচ্ছে। তো এই কথাটা এই জন্য বলছি যে অনেকে আমরা ভাবি যে বিপ্লব দেব চলে গেছেন, এখন আরেকজন মুখ্যমন্ত্রী এসছেন, এখন হয়তো ভদ্রলোক ইমেজ ভালো চলবে। দেখুন, মানুষে কিছু আসে যায় না। বারাক ওবামা যখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ভালো মানুষ মনে হয়েছিল, আবার ডোনাল্ড ট্রাম্পও মার্কিন প্রেসিডেন্ট ছিলেন, আমাদের ততটা ভালো মানুষ মনে হয়নি। তো তা বলে কি ওবামার সময়ে আর ট্রাম্পের সময়ে মার্কিন মূল নীতির কোনো পরিবর্তন হয়েছিল? হয়তো তাই আজকের দিনে দাঁড়িয়ে যারা ভেবেছেন এ রাজ্যের রাজনীতিতে কোন একটা আমূল পরিবর্তন হয়ে যাবে বা কোন একটা পরিবর্তন একেবারে সময়ের অপেক্ষা করছে বা পরিবর্তন একেবারে সামনে চলে এসছে, এমন ভাবনা যারা নিয়েছেন, হয়তো তাদের সাথে বাস্তবের মিল থাকতে পারে না, এবার থাকতে পারে। কিন্তু কর্মীরা তাদের মনোবল চাঙ্গা করে বলা যায় নামতে জেনেছেন, মাঠে ময়দানে থাকতে জেনেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যালো, নমস্কার দাদা, আমি আগরতলা আড়ালিয়া থেকে বলছি। হ্যাঁ, বলুন। আজকের বিষয়টা যে কথাটা হলো গিয়ে খুবই খারাপ। আমি মনে করি যে কোনো দল যে কোনো সবাই করতে পারে, তাহলে ওইখানে গিয়ে যে কোনো কিছু করতে পারে না কেন? আমি যদি সত্য পথে থাকি তাহলে ওরা জনসভা করে কি হবে? এই জায়গাটা তো, আমি যদি সত্য পথে থাকি তাহলে ওরা জনসভা করে কি হবে? তাহলে ওরা কোনো সত্য পথেই নেই। আজকে যদি সত্য পথে চলতো তাহলে মনে করেন এই কাজটা ওদের করতে হতো না। এই বলে আমি দাদা নমস্কার। অবশ্যই এই কর্মী সমর্থক যারা রয়েছেন, যারা পুলিশের, টিএসআর এর বা আধা সামরিক বাহিনীর তারা খেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বা দৌড়ে বলা যায় দৌড়ে পালিয়েছেন, ভয়ে পালিয়েছেন, ঠিক তারা কি জেনে এসেছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো দাদা। হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলুন। নমস্কার।
আজকে যে চরিলামের ঘটনা দেখলাম, গোটা ত্রিপুরা রাজ্যে এরা যে গুন্ডারাজ কায়েম করে চলছে, অবশ্যই তার পতন হবে। আর বেশি দিন এভাবে চলবে না গুন্ডাগিরি। গোটা রাজ্যেই বিরোধীদের একের পর এক আক্রান্ত করে যাচ্ছে, এভাবে গুন্ডাগিরি আর চলবে না। নমস্কার। রাখি। এবং এক সাধারণ মানুষ যারা রয়েছেন তারাই না কোনো ভাবে, বা যারা রাস্তা অবরোধ করেছেন, অনেকে বলছেন যে বিজেপির রাস্তা অবরোধ বা মানুষকে এমন চরম হেনস্থা করা, হয়রানি করা, মানুষ যাত্রী সাধারণকে এইভাবে 3 থেকে 4 ঘন্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে বিজেপির লোকজন যারা এই কাজগুলো করেছেন সেগুলো বিজেপির কোনো নিজস্ব আদর্শ নয়, নিজস্ব কোনো সেখানে ধরনের নীতি নয়, এবং তারা ধর্মঘট, রাস্তাঘাট অবরোধ এই ধরনের বিরোধিতা করে। কারণ সেগুলো সরকারের তরফে যেমন বলা হয়, শাসক দলের তরফে তেমনি বলা হয়। কিন্তু আজকে যারা করেছে তারা কারা? একেবারে চরিলামবাসীর যেমন কাছে বিষয়টি পরিষ্কার সেখানকার জনপ্রতিনিধির কাছেও, পরিষ্কার রাজ্যবাসীর কাছেও। এবং যারা আজ চরম হয়রানির শিকার হলেন, বলা যায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে হলো কয়েক ঘন্টা ধরে, 3 থেকে 3.5 ঘন্টা ধরে, গাড়ি আসতে পারেনি, গাড়ি রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। প্রত্যেকটি মানুষ রাজ্যের কোনো না কোনো জায়গা থেকে তারা এসছেন, প্রত্যেকটি জায়গায় গিয়ে তারা বিষয়গুলো উত্থাপন করেছেন, বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। প্রত্যেক জায়গায় তার প্রভাব পড়লো, রাজ্যের কোনায় কোনায় তার প্রভাব পড়লো। নমস্কার, কে বলছেন? দাদা নমস্কার। হ্যাঁ, বল। সেয়ানে টক্কর। তো আজকের টপিকটা খুব সুন্দর, আপনি একটা ক্যাপশন দিয়েছেন। তো সেয়ানে টক্কর বিজেপি আর কংগ্রেস, তো দুটা দলই একে অপরের দোসর। নীতিগতভাবে যারা কংগ্রেস তারাই পরিবর্তিত বিজেপি, আর যারা বিজেপি তারাই আবার কংগ্রেস। তো ওদের যে একটা নীতি আছে, আগ্রাসন, হিংস্র, এই জিনিসটা ধীরে ধীরে যত ত্রিপুরা ইলেকশনটা আগিয়ে আসছে প্রকাশ পাচ্ছে। তো ত্রিপুরা আমাদের একটা ছোট রাজ্য, এটা কোনো এক সময় শিক্ষার জন্য প্রথম পজিশন বা দ্বিতীয় পজিশনের জন্য পুরা ভারতে সুনাম অর্জন করেছিল। নর্থ ইস্টে সব থেকে উগ্রবাদী প্রবণ এলাকা স্টেটগুলোর মধ্যে একটা ছিল, যেটা এক সময় যে নর্থ ইস্ট স্টেট গুলাতে আফসা সবার আগে ত্রিপুরা থেকে হাঁটিয়ে একটা শান্তিপ্রিয় স্টেট হয়েছে। এটার জন্য বিভিন্নভাবে পুরস্কৃত হয়েছে ইন্টারন্যাশনাল লেভেলে। সেই রাজ্যটাই, সেই আমাদের প্রিয় ছোট রাজ্যটাই আজকে ন্যাশনাল মিডিয়াতে টপে আছে। কি কারণে? রাজনৈতিক সন্ত্রাসের কারণে। তো আমি একজন ত্রিপুরাবাসী হিসেবে এই জিনিসটা খুবই লজ্জার আমার মনে হচ্ছে। বাকিরা কি ভাববে এটা আমার জানা না, তবে আমার কাছে নিজের যে রাজনৈতিক সন্ত্রাসের কারণে আজকে ত্রিপুরায় ন্যাশনাল লেভেলে আমাদের মুখ পুড়ছে। ত্রিপুরা একটা শিক্ষিত স্টেট, কেরালার পর দ্বিতীয় শিক্ষিতরা যদি এরকম মারপিট করে, স্বাভাবিক বাকি স্টেটের যারা ওরা নিশ্চয়ই বলবো যে শিক্ষিত লোক কিভাবে মারপিট করে। তো আর এটা গেলো একটা জিনিস। আর দ্বিতীয় জিনিস যেটা এখন দেখা যাচ্ছে ত্রিপুরা রাজনীতিতে, বিজেপির এই জিনিসটা একদম ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে, ওদের পায়ের জমিনটা চলে যাচ্ছে। এই জন্য তো ওরা বিরোধীদের কোনো প্রোগ্রাম করতে দিচ্ছে না। তো সেটা বেশি দিন চলবে না, ইলেকশনটা আগিয়ে আসতে বেশি দিন চলবে না। নতুন যে আমাদের ডিজিপি হয়েছেন অমিতাভ রঞ্জন, উনি নিছকই একজন ভদ্র লোক, একজন সৎ লোক। তো ওটার একটু অ্যাকশন আজকে আমরা দেখতে পেয়েছি। হয়তো ইলেকশনটা আগিয়ে এলে উনি নিরপেক্ষভাবে সব রাজনৈতিক দলেরই এই সমস্ত দুষ্টুমিগুলি, এই সমস্ত অত্যাচারগুলি প্রতিহত করবেন। আর হ্যাঁ, অনেকেই বলছেন যে ব্রাজিল বা ইস্ট বেঙ্গল, কথাগুলো অ্যাকচুয়ালি ঠিকই বলছেন। অনলি 2 মাস, দুর্গাপূজাটা চলে গেলে ত্রিপুরার রাজনীতির আকাশে আবহাওয়াতে একটা বিপুল পরিবর্তন আসবে তখন। এবং আপনাদের মতন করে আপনারা যারা ভাবেন চারদিকের বিষয়গুলো, কোনো না কোনো ভাবে সেই বিষয়গুলো নিয়ে হয়তো রাজনৈতিকভাবে চর্চা হয়, কখনো বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য যারা প্রয়াস নেন তারা তাদের মতন করে তুলে ধরেন। কিন্তু কেমন আছেন জনপ্রতিনিধিরা? তারা তাদের নিজ এলাকা নিয়ে কি নিশ্চিত আছেন, নাকি সেখানে কোনো সমস্যা তৈরি হচ্ছে? বিধায়করা, মন্ত্রীরা কি নিজ নিজ এলাকা সম্পর্কে সম্পূর্ণ অবগত? তাদের অনুকূলে কি পরিস্থিতি আছে? নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, বলুন। আজকে যে রাজ্যের উপমুখ্যমন্ত্রী যিনি, উনি আজকে যে কথা বললেন যে উনি নাকি কিছুদিন আগে মিটিং করার কথা ছিল, কিন্তু উনি করতে পারছেন না, পুলিশ অনুমতি দেয়নি। একজন রাজ্যের উপমুখ্যমন্ত্রী হয়ে উনি কিভাবে রাজ্যে যে অরাজকতা চলছে উনি কিভাবে ওগুলা সামনে দিচ্ছেন বা ওগুলার প্রশ্রয় দিচ্ছেন?
সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? আমার শুধু এইটুকুই বলা। হয়তো ওনার মতন করে ওনার বক্তব্য ছিল, সেটা তো তিনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজ্যের উপমুখ্যমন্ত্রী, নিঃসন্দেহে বিষয়গুলো ভালো করে জানেন এবং এই এলাকারও বিধায়ক তিনি। নমস্কার, কে বলছেন? হ্যালো, দলীয় মোটর থেকে। হ্যাঁ, মানে এক কথায় বলতে গেলে যখন মুখ্যমন্ত্রী বদলা হইল, তো প্রথম আমরা মনে হয়েছিল যে নতুন মুখ্যমন্ত্রী বোধহয় এই সমস্ত পছন্দ করে না, এই যে মারো ধরো লুডো খাও। কিন্তু ওখানে যে এটা বুঝো হইতেছে পরিষ্কার, আসলে এটা বিজেপি দলটারই মূল নীতিটাই হইছে মারো ধরো লুডো আর খাও। কংগ্রেসের আজকে চলিলাম এই কাণ্ড করছে, কয়দিন আগে কোয়াইয়ের অফিস আগুন দিয়ে দিচ্ছে, আরো সব সিপিএম, কংগ্রেস, তৃণমূল, দুনিয়ার যত দল আছে সবরে তারা মারো ধরো লুডো আর খাও, মানুষরাও মারো ধরো লুডো খাও। ওখানে এক মুখ্যমন্ত্রী না, মানিক শাহ একলা না, যদি এরা আরো 5 জন মুখ্যমন্ত্রীও বদলায়, এটা বিজেপি দলের মেইন নীতি হয়ে যায়, এটা তো বদলাতে পারতো না কেউ। তাহলে এরারে মোকাবিলাটাও মানুষের এমনি ঘুরি করতে, যে ওষুধ দিয়া বলব এই ওষুধ দিতে, এটাই ওনারা সমস্যা। এভাবে শাসক দলের লোকজন বা শাসক দলের কার্যকর্তারা পুলিশের তাড়াকে দৌড়াবে, এই দৃশ্য হয়তো অনেকে দেখে বলবেন যে এটি হয়তো এক্ষেত্রে পুলিশের কার্যকলাপে কোথাও বাধা দেওয়া হচ্ছে না। আবার উল্টো পুলিশ কেন লাঠিচার্জ করলো, তার জন্য জেলা পুলিশ সুপার বা অন্যান্যদের সাথে সেখানে বৈঠক করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আসলে তো বিজেপি ত্রিপুরাতে নেই, কংগ্রেসের লোক গিয়েই বিজেপি তৈরি হয়েছে। আর বিজেপিকে ঠিক করার মতো লোক কংগ্রেসে আছে, কংগ্রেসই ঠিক করবে, ইচ্ছা করলে কংগ্রেসই ঠিক করতে পারবে। কারণ ওদের জানা আছে গুন্ডামি থেকে শুরু করে সবকিছু। আর কিছু সিপিএম এর লোকও সঙ্গ দিয়েছে, ভোট দিয়েছে। বাস্তবে তো বিজেপি ত্রিপুরাতে কম, একদম কম, নাই বললেই চলে। আগে যারা গেছে বিজেপিতে তারাও কংগ্রেস থেকেই গিয়েছে। আর বিজেপির আসল চরিত্র তো আসলে জনগণের স্বার্থে না, জনগণের বিরুদ্ধে। ওরা এইভাবেই দিন কাটাতে যায়। কারণ না হইলে চিন্তা করুন, বাস্তব উন্নয়নের কোনো কাজ নেই, শুধু হামলা এই করেই তারা এই 4 বছর 5 বছর কাটানোর ব্যবস্থা করেছে। মানুষ কি পেল? শুধু মিথ্যা প্রতিশ্রুতি। এখন নতুন নতুন নেতা তৈরি করে দিল্লি থেকে পাঠাচ্ছেন। কারণ নরেন্দ্র মোদী, অমিত শাহর মতন, ওই হেমন্ত বিশ্ব শর্মা, এগুলি আর বাস্তারগুলি আর আসতে পারবে না ত্রিপুরায়। মিস করলে চাকরি, এই করলে চাকরি, এই করলে চাকরি, এইসব কথা আর বিকাবে না। কাজেই নতুন সৃষ্টি করছে ওরা যতদিন থাকবে দিল্লিতে, ত্রিপুরাতে এই অশান্তি থাকবে। এই আমার বক্তব্য। নমস্কার। এবং কোথাও না কোথাও এ ধরনের ঘটনাবলী যখন ঘটছে, বারবার ঘটছে, অনেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। আজ হয়তো পুলিশ সেখানে কঠোর ভূমিকা গ্রহণ করেছে অনেকে বলবেন, আবার 3 থেকে 3.5 ঘন্টা ধরে রাস্তা অবরোধ পুলিশ সেখানে তুলতে পারেনি, সেটাও কিন্তু একটা দিক রয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। স্যার, এখনের দিনে যা অবস্থা, মারপিট দিয়ে সবকিছু আর ছলে বলে কৌশলে এইভাবেই বিজেপি এইভাবে রুলিং এ থাকতে হবে। আরেকটা হলো, বিজেপির যারা নেতা নেত্রীরা আছে তারা যখন মিডিয়ার সামনে ফুল কনফিডেন্টলি মিথ্যা কথাটি বলে, আর তারপরে ওরা যখন পোস্ট করে, তাদেরকে এরকম মনে হয় যে রেজিস্টার্ড বাটপা, বিজেপির জুমলায় আর পড়বে না মানুষ, এসে এটা জবাব আসবে। নমস্কার। এবং আরো একটি বিষয় অত্যন্ত স্পর্শকাতর, যেখানে উপমুখ্যমন্ত্রী এলাকার বিধায়ক পৌঁছলেন, ঠিক তার আগে সেখানে লাঠিচার্জ হলো বা লাঠিচার্জের বিষয়গুলো নিয়ে সেখানে অনেকে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। আবার সেখানে রাস্তা অবরোধ হলো, সেখানে রাস্তা অবরোধ চলল, এলাকার বিধায়ক সেখানে পৌঁছার পর রাস্তা অবরোধ প্রত্যাহার হলো, কর্মী সমর্থকরা শুনলেন। আবার সেখানে নিজেই বললেন যে সেখানে অভিযুক্ত বা তাদের ভাষায় যারা কংগ্রেসী লোকজন আজকে সেখানে গেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে। অথচ যে বিজেপির নেতার ছেলে সেখানে রক্তাক্ত হলো বিজেপির কার্যকর্তাদের দ্বারা, তার জন্য কিছু বললেন না এলাকার বিধায়ক, রাজ্যের উপমুখ্যমন্ত্রী। নমস্কার, কে বলছেন?
হ্যাঁ দাদা, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। বিজেপি আজকে ভারতবর্ষে শাসন ব্যবস্থা নিচ্ছে, তারা কিন্তু তাদের মতন তারা ভারতবর্ষ তারা ভাবতেছে যে তাদেরই ভারতবর্ষটা, আর বিরোধীরা যে মূল্য দিতেছে এটা মনে হয় যেন ভিন রাষ্ট্রের লোক তারা ভারতবর্ষে প্রবেশ করতেছে। এই ধরনের আচরণ কিন্তু লক্ষ্য করা যাইতেছে, কিন্তু বিজেপি জানে না, সরকারটা জানে না যে আমরা কত বড় ভুল করতেছি। এটা ভুল মানে এটা বলার আর কোনো রাখে না, এর চেয়ে আর বড় ভুল করা কি হতে পারে একটা সরকারের পক্ষে? কারণ একদম মান্যতা দিতেছে না দেশবাসীকে। সংবিধানে কি কইছে যে মানুষের অধিকার নিয়ে লড়াই করলে শান্তিপূর্ণ ভাবেও যদি কেউ লড়াই করে ভোটে ইলেকশনে দাঁড়ায় তারা মারো পিটো? এটা যদি ভাববা না যে বিরোধীরা বিদেশি ভারতবর্ষে প্রবেশ করতেছে, এই ধরনের আচরণ করলে একদিন বিজেপির ভয়ানক পরিস্থিতি হবে। কারণ কারা বিজেপি করে, কারা কংগ্রেস করে, কারা সিপিএম করে, প্রত্যেকে জানে কোন নেতা বিজেপির মুখ্যমন্ত্রীকে বা শিক্ষামন্ত্রীকে, কে কি মন্ত্রী, প্রধানমন্ত্রীকে সবই মানুষ কিন্তু চিনে। তবে বিজেপির কাছে অনুরোধ করব, সরকারের কাছে অনুরোধ করব, ভারতবর্ষ আমরা সবার ভারতবর্ষ, আমরা সবাই সংবিধানের মধ্যে যুক্ত, অধীনে আছি, সংবিধানের অধীনে আছি, মান্যতা যাতে বিজেপি জনসাধারণকে দেয়, এই অনুরোধটা বিজেপি সরকারের কাছে, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আপনার মাধ্যমে আমার অনুরোধ, তারা যেন বিদেশি যে আচরণ করতেছে মানুষের সঙ্গে, পাবলিকের সঙ্গে, ভারতবর্ষের জনসাধারণের সঙ্গে, সেটা কিন্তু ভারতীয় বললে মনে হয় না। তারা কিন্তু ভারতীয় না এইরকম আচরণ করতেছে যে। এবং এই ঘটনাগুলি যখন ঘটছে বিভিন্ন জায়গায়, আজকে হয়তো সেখানে তারা গেছেন জেলা স্তরের কর্মসূচি, যেখানে দলে যোগদান বা সেখানে পার্টির কার্যালয়টি বারবার ভাঙ্গা হচ্ছিল কংগ্রেসের তরফে। কংগ্রেসের যে পার্টি অফিসটা এক প্রকার জঙ্গলাকীর্ণ, এবং সেখানে তাদের কর্মসূচি রয়েছে, যোগদান কর্মসূচি রয়েছে, তারা খানিকটা সময় সেখানে থাকবেন। অনুরূপ কর্মসূচি আগামী কয়েকদিন আরো বেশ কয়েকটি জেলায় সংগঠিত হবে, প্রত্যেক জেলায়। সেখানে যাওয়ার আগে, আজ থেকে এক সপ্তাহ বা তার বেশি সময় আগে, সেখানে কংগ্রেসের তরফে এসব কর্মসূচি নিয়েই সেখানে পুলিশকে জানানো, পুলিশকে অবগত করা, থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছিল। আমরা জানি প্রত্যেকটি জায়গায়, জিরানিয়া থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় যখন এই কর্মসূচিগুলো সংগঠিত করা হবে, অভিযান চলবে, বা কংগ্রেসের যেখানে অফিসগুলো দখল হয়ে গেছে, কংগ্রেসের অফিসগুলো খুলতে পারছেন না, জবরদখল হচ্ছে, এসব কিছু নিয়ে যখন কমলপুর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় কংগ্রেসের অফিস সেখানে জবরদখল হয়ে গিয়েছিল, দীর্ঘদিন ধরে যারা চিৎকার করছিলেন, নেতৃত্বরা অভিযোগ করছিলেন, অমরপুর থেকে শুরু করে সর্বত্রই সেখানে পৌঁছবেন সুদীপ রায় বর্মনরা। এখন এই তাদের পৌঁছার ক্ষেত্রে যেখানে আপত্তি সেখানেই আতঙ্ক। তাই আমরা বলছি চোখে চোখ রাখতেই আতঙ্ক। আমরা বলছি সেয়ানা টক্কর। অনেকে বলছেন সেটা পক্ষে থাকতে পারেন, বিপক্ষে থাকতে পারেন। এই কারণে বিষয়গুলো উপস্থাপন করা যে এইভাবে চলতে থাকলে পাল্টা জবাব দেওয়া হয়, বা পুলিশের নিরপেক্ষতা নিয়ে অনেকে প্রশ্ন তুলবেন। আজকে পুলিশের লাঠিচার্জ কিংবা তাড়িয়ে দেওয়া বলতে পারেন, খোদ শাসক গোষ্ঠীর লোকজনদেরকে তাড়িয়ে দেওয়া হলো, পুলিশের ভয়ে তারা দৌড়ে পালিয়ে গেল। এই দৃশ্য আপনারা দেখলেন। বিষয়গুলো আরো ভালো দেখেছেন হয়তো সরিলামের মানুষ, বাজারের ব্যবসায়ীরা দেখেছেন, হয়তো বাজারের অলিগলি কোথাও লুকিয়ে পড়েছে কার্যকর্তারা পুলিশের ভয়ে, এমনও হতে পারে। কোথাও কখনো কখনো দোকানের পেছনের দিকে হয়তো বা কেউ আশ্রয় নিয়েছেন পুলিশের ভয়ে, এমনও হতে পারে। দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আবার হয়তো তারাই আবার তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করে তাদের অভিভাবক হতে পারেন, এলাকার বিধায়ক হতে পারেন। হয়তো তার জন্যই সেখানে পুলিশের সাথে বৈঠক হলো, হয়তো এসপির সাথে বৈঠক হলো, হয়তো জেলা শাসকের সাথে বৈঠক হলো, ডিএম অফিসে সেখানে সবকিছু হলো, আলোচনা হলো। রাতে হয়তো সেখানে ধরপাকড় চলবে, কেউ গ্রেপ্তার হবেন, আবার কোথাও হয়তো বা আক্রমণের শিকার হবেন, ভাঙচুর হবে, সবকিছু হবে। হয়তোবা কেউ এর পক্ষে থাকবেন, কেউ হয়তো তার বিপক্ষে থাকবেন। কিন্তু তার চেয়ে বড় কথা হলো, রাজনৈতিক পরিস্থিতি যখন আপনার আমার কাছে পছন্দ কিংবা অপছন্দের কারণ হয়ে দাঁড়ায়, তখন কিন্তু গণতন্ত্রটা কেমন, তখন প্রশ্ন ওঠে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার।
হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। হ্যাঁ, আজকে যে ঘটনাটা হলো এটা কিভাবে হলো? আমরা প্রথম থেকে আপনাদের সবকিছু দেখিয়েছি, আপনিও নিশ্চয়ই হয়তো জানেন। আর কিছু বক্তব্য রয়েছে আপনার? হ্যালো, আর কিছু বক্তব্য আছে? না, এটা কিভাবে হলো বা কে বা কারা করলো? একেবারে সবকিছু পরিষ্কার। প্রথম থেকে এই আয়োজনের শুরু থেকে সবকিছু বিষয় বলা হলো, যখন থেকে ঘটনা হলো আপনাদের কাছে আমরা সব বিষয় তুলে ধরেছি, এবং তাতে কারোর কে দায়ী করা বা সেখানে পাল্টা দায়ী করা বা জবাব দেওয়া, পাল্টা জবাব ইত্যাদি অনেক কিছু হয়ে গেল, অনেক আলোচনা হয়ে গেল। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আপনার কোনো প্রতিক্রিয়া রয়েছে কি? না, এটা কে বা কারা এটা করলো? আপনি দেখুন, অনুষ্ঠান দেখুন, শুরু থেকে দেখুন, রেকর্ড বক্তব্য শুনুন, সবকিছু জানবেন। এবং প্রত্যেক দিনের মতন যদি হয় তাহলে এই রাজনৈতিক সংঘর্ষ, রাজনৈতিক ঘটনাগুলি প্রত্যেকের কাছে বোধ হয় পরিষ্কার হয়ে গেছে। কখনো সেখানে শাসক দল বিরোধী, কখনো বিরোধী শাসক দল, সেখানে একে অপরকে সেখানে বিষয়টি দেওয়া। একেবারে প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকের কাছে সেটা হতে পারে, যদি সেটা পুলিশের অনুমতি না থাকে তাহলে পাল্টা যারা এখানে এলেন, অবরোধ হলো, পাল্টা যারা সেখানে জড়ো হলেন, তাদেরকে কারা অনুমতি দিল, তাদের কারা নির্দেশ দিয়েছে। এবং কিছুক্ষণ বা যখন লাঠিচার্জ হলো বা অবরোধ হলো, কিছুক্ষণ পরেই সেখানে এলাকার বিধায়ক পৌঁছলেন। অনেকে সরিলাম থেকে অনেকে আমাদেরকে ফোন করেছেন, বলেছেন বহু ঘটনা ঘটেছে, বহু এলাকা রয়েছে, সরিলামের বহু এলাকা রয়েছে যেখানে বিধায়ককে দেখতে পাওয়া যায়নি 4 থেকে 4.5 বছরে। এলাকার পা রাখেননি এলাকার জনপ্রতিনিধি, এমন অভিযোগ রয়েছে। প্রায় জায়গা থেকে অভিযোগ আসছে, সরিলাম থেকে অভিযোগ আসছে। সরিলামের বেশ কয়েকটি গ্রাম রয়েছে যেখানে কয়েক মাস ধরে সেখানে বিদ্যুৎ থাকে না, বারবার বিদ্যুৎ মন্ত্রীকে বলা হয়, সুরা হয় না, এমন অভিযোগ তুলছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ, বলছিলাম যে টিএসআর পুলিশ সিপিএম আমলে চাকরি পেয়েছে, তাদের যে আজকে মানে কি বলবো, ওদের মানে এমন কোনো ঘটনা হয়নি যে সিপিএম আমলে কোনো সময় টিএসআর বা পুলিশ মানে নিরপেক্ষ বা মানে মানুষের উপরে মানে আইনকে মানে বাধ্যতা দেয়নি। আজকে দেখা যাচ্ছে দাদা কোনো বাধ্যতাই নেই। যে টিএসআর গুলো সিপিএম আমলে পুলিশের চাকরি পেয়েছে, আজকে বিরোধী দলকে বা সিপিএম কে ওরা আক্রমণ করছে। হ্যাঁ, এটাই বলার ছিল আর কি। দিন এক যাবে না দাদা, কিন্তু মানুষ যারা আজকে ভাব পেয়েছে সিপিএম আমলে, আজকে বড় বড় কথা বলছে যে আজকে, হ্যাঁ এটাই দাদা বলার ছিল আর কি। প্রত্যেক জায়গা থেকে এই কথাগুলো বারবার শুনতে হচ্ছে প্রত্যেকের মতন করে। আমরা বলছি রাজনৈতিক আবহে সেখানে পরিবর্তন আসুক বা না আসুক সেটা বড় কথা নয়। 2023 সালে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় আসবে না, কে প্রত্যাবর্তন হবে না পরিবর্তন হবে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো পরিস্থিতি, সুন্দর নির্মল আবহ, রাজনৈতিক হিংসামুক্ত আবহ, সাংগঠনিক হিংসামুক্ত পরিস্থিতি, সেটা সত্যি সত্যি রাখা সম্ভব কিনা, সত্যি সত্যি থাকা সম্ভব কিনা, এবং এর রক্ষার দায়িত্ব কাদের রয়েছে, তারা সব তাদের দায়িত্বটা ঠিক মতন পালন করতে পারছে কিনা। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলছিলাম, আজকের থেকে কাউন্টডাউন শুরু আর কি। আজকে তো পালাচ্ছে, এমন একটা সময় আসবে পালাতে পারবে না। এবং কোথাও না কোথাও এই ঘটনাগুলি ঘটার পরে একেবারে সাধারণ মানুষ, আমরা শুরু থেকে বলছি 3 থেকে 3.5 ঘন্টা রাস্তায় সেখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে, সারি সারি গাড়ি, যাত্রী সাধারণ আটকে পড়েছেন, অনেকে পরিজনরা রয়েছে, তার সন্তান স্ত্রীর সামনে রক্তাক্ত হলেন, দেখলেন আপনারা দৃশ্য। তিনি নিজেই বলছেন, তার বক্তব্যগুলো তিনি তুলে ধরেছেন, বলা যায় অন ক্যামেরায় বলেছেন, লুকোচুরির কোনো বিষয় নয় প্রত্যেক জায়গায়। কিন্তু তার জন্য দুঃখ প্রকাশ নেই কিন্তু এলাকার বিধায়কের কিংবা বিজেপির যিনি নেতৃত্ব সেখানে গেছেন, রাজ্যের উপমুখ্যমন্ত্রী সেখানে দুঃখ প্রকাশ করেন, অনেকেই তা নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার এমনও তো হতে পারে, পরিস্থিতিটা এমনও হতে পারে যে গোটা এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্ব প্রত্যেকের, অবশ্যই। সেখানে যদি কোনো কংগ্রেসের লোকজন গিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়, সেটাও জন্য তাদের দায় নিতে হবে, তারা তার জন্য দায়ী। যদি সেখানে গিয়ে কোনো প্ররোচনামূলক কাজ করে, তার জন্য দায়ী কংগ্রেসের নেতৃত্ব, তাতে অস্বীকার করার উপায় নেই। কিন্তু সামগ্রিকভাবে পরিবেশ পরিস্থিতি অনুকূলে রাখা, প্রত্যেক মানুষ যাতে কখনো সরকারের দিকে গণতন্ত্র নেই বিপন্ন এইভাবে, যখন সাধারণ মানুষ রাজনৈতিক অঙ্গনের বাইরে
তারা শুধু ভোট দেন, ভোট এলে ভোট দেন, ভোটের সারিতে দাঁড়িয়ে ভোট দেন, তারাই বলতে শুরু করেছে। তাদের মুখেও সেখানে রাজনৈতিক বক্তব্য থাকে। অনেকে বলছেন যে শাসক দলের লোকজনও সেখানে বক্তব্য রাখেন। আমরা বলেছি না, এনসি দেববর্মা যখন তার নিজ কেন্দ্রে গিয়ে এ ধরনের অভিজ্ঞতার শিকার হলেন, তিনি দিব্যি বললেন যে রাজ্যে গণতন্ত্র নেই, গণতন্ত্র বিপন্ন। বলছেন সেখানে গুন্ডারাজ চলছে, অভিযোগ করেছেন রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য। নমস্কার, কি বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। বলছি, আজকে চরিলামের যে ঘটনাটা ঘটলো, আজকে যেভাবে পুলিশ তাড়া করছে, যদি পুলিশ ঠিক থাকে সেটাই বলবো, বেশি কথা বলবো না। কারণ পুলিশ যদি নিরপেক্ষ থাকে, অন্যায় বলে নেই বলে যদি আজকে যেভাবে পুলিশ লাঠিচার্জ করেছে, সে এইভাবে যদি আগামী দিন এইভাবে যদি করে যায়, তাহলে কি করে যে শান্তি এবং সম্প্রীতিটা পুনরায় ফিরে আসবে সমস্ত রাজনৈতিক দলের জন্য। সেটাই পুলিশ যে ভূমিকা নিয়েছে আজকে, সেটা আমরা দেখলাম। তার পাশাপাশি আমরা দেখলাম শাসক দলের তারা আজকে আবার রাস্তা অবরোধ করেছে, উপমুখ্যমন্ত্রী এসে তাদের আসলে আমরা দেখলাম উদয়পুরও এর ধরনের ঘটনা ঘটতো, থানার সামনে ঘেরাও করে হয়েছে। অন্যায় করবো কিন্তু তারাই আবার রাস্তায় বসে যাবে, কারণ এই ধরনের ঘটনা চলছে রাজ্যের মধ্যে। কারণ তাদের কংগ্রেস থেকে যারা বিজেপি হয়েছে, এখন তারা আবার বিজেপি থেকে কংগ্রেসে আসার জন্য মুখ হয়ে গেছে। কারণ এটা তো তাদের যে প্রতিশ্রুতি ছিল সেটা কিছুই করতে পারেনি। কারণ মুষ্টিমুখ কিছু লোক এইভাবে সারা ত্রিপুরায় যে চলছে, আমরা তো দেখলাম একটা পত্রিকার মাধ্যমে ভামুটিয়ার মন্ডল সভাপতি 8 কোটি টাকার জায়গা কিনেছে। সেটা আসলে একটা এইভাবে চলছে সারা ত্রিপুরা রাজ্যে চলছে। মানুষের জন্য কোনো কাজকর্মের বিষয়ে তারা কর্ণপাত করে না। তাদের সাংগঠনিক কিভাবে শক্তি এবং প্রত্যেক জায়গায় যারা দীর্ঘদিন ধরে কংগ্রেসে ছিলেন, বিশেষ করে বামেদের টানা 25 বছরের সময় অবামপন্থী হিসেবে যারা কংগ্রেসের সমর্থক ছিলেন, তাদের একটা বিরাট অংশ 2018 সালের আগে বিজেপিতে যোগ দিয়েছেন। তাদেরই মধ্যে একটা অংশ আবার বিজেপি ছেড়ে চলে আসছে কংগ্রেস। দৃশ্যগুলো একেবারে পরিষ্কার প্রত্যেক জায়গাতে। নমস্কার, কে বলছেন? হ্যালো। এবং প্রত্যেক জায়গায় এই লোকজনগুলো যখন একটি দল ছেড়ে বা শাসক দল ছেড়ে আবার কংগ্রেসে ফিরে যাচ্ছে, সেখানে সমস্যা তৈরি হচ্ছে। প্রত্যেকে জায়গার মধ্যে ছিলেন। আজকে যারা শাসক দলের লোকজন রয়েছেন, তাদের মধ্যে একটা বিরাট অংশ, মন্ত্রী বিধায়ক থেকে একটা বিরাট অংশ, বলা যায় বর্তমান যে বিধায়ক টিম রয়েছে তার 1/3 সেখানে কংগ্রেসের লোকজন। কংগ্রেসের বিভিন্ন পদে ছিলেন, গুরুত্বপূর্ণ পদে ছিলেন। কংগ্রেস তাদের টিকিট দিয়েছে বলে রাজ্য রাজনীতিতে তাদের পরিচিতি হয়েছে, পরিচয় হয়েছে। এমন লোকজন এখন বিজেপির হত্যাকর্তা বিধাতা হয়ে গেছে। নমস্কার, কি বলছেন? নমস্কার। হ্যাঁ, হ্যালো। আমি কোনো রাজনৈতিক নিয়ে বলবো না, মানে কোনো পার্টির বিরুদ্ধে কথা বলবো না, বলবো শুধু ত্রিপুরা জনসাধারণের জন্য কথাটা। 25 বছর ছিল বামফ্রন্ট কাকে কি দিয়েছে, কে কি পেয়েছে সেটা ওরা বলতে পারবে। জুটামাল ছিল, জুটামালে কি কি পেয়েছিল, যেটা কংগ্রেসের জুটামাল ছিল টিউজিসের সাথে। কে কি পেয়েছে, কে কি না পেয়েছে ওটা ওরা বলতে পারবে। আজকে যে বিজেপি আইপিএফটির জুটামাল আছে, ওই সময় কে কি পেয়েছে, কে কি পেল না, সবটাই ঠিক আছে। কিন্তু ত্রিপুরার যে গরিব অংশের মানুষ, যারা একদম নিরীহ, ওদের জন্য কি আসলে কোনো আমালে কোনো কিছু হয়েছে? কোনো কিছু হয়নি। কোনো আমালে কোনো কিছু হয়নি। যারা একদম নিরীহ, যাদের কোনো কিছু নেই, ভিটেমাটি নেই, যারা দিনে রোজগার করে ওদের সংসারটা পালন করতে খুব কষ্ট হয়, ওদের কিন্তু কোনো কিছু হয়নি। কোনো আমালে কোনো গভর্নমেন্ট বলতে পারবে না যে আমরা একদম যারা ত্রিপুরার সবচেয়ে নিরীহ মানুষ যারা, তাদের জন্য আমরা কোনো কিছু করেছি। কোনো গভর্নমেন্ট কোনো দিন কোনো কিছু করে নাই। তাই বলছি যে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি যে যে গভর্নমেন্টই আসুক না কেন, সবাই যাতে ওই জিনিসটা চিন্তা করে। আজকে আমি চলতে পারি, শুধু আমারটা চিন্তা করলে হবে না। ত্রিপুরার যে একদম নিরীহ জনসাধারণ হোক, জনজাতি হোক, বাঙালি হোক, মুসলিম, যে কোনো জাতিরই হোক না কেন, যারা একদম পিছিয়ে পড়েছে, ওদের কথা একবার চিন্তা করা উচিত। নমস্কার। আর যেটা এই যে পথ অবরোধ যা কিছুই হচ্ছে,
ছোট বাচ্চাদের জন্য স্কুলের শিক্ষাটা অবশ্যই, সবাই তো আর পাবলিক স্কুলে পড়াতে পারে না। এই যে ত্রিপুরার একদম নিরীহ মানুষ, তারা কিন্তু কোনোদিন পাবলিক স্কুলের স্বপ্নই দেখতে পারে না, কারণ ওদের নুন আনতে পান্তা ফোরায়। নমস্কার। এবং রাজনৈতিক হিংসামুক্ত থাকার বিষয়টি, রাখার বিষয়টি বা তার জন্য ভূমিকা পালন করার বিষয়টি কে বেশি দায়িত্ব পালন করতে পারে, সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলবেন। কেউ বলবেন যে সেটা হওয়া স্বাভাবিক, কেউ বলবেন সেটা স্বাভাবিক নয়। নমস্কার, কে বলছেন? দাদা বলছিলাম যে বিজেপির বান ভেঙে গিয়েছে, আর বান আটকানো যাবে না। জনরোষের বান ভেঙে গিয়েছে, এখন অনেক লোক এসে পড়বে, যেহেতু বান ভেঙে গিয়েছে। কারণ ফাউন্ডেশন ঠিক নেই তো, ছোট ফাউন্ডেশন, তাই তো বান ভেঙে যাচ্ছে। মানুষ ধৈর্য হয়ে গেছে, অনেক হয়েছে, আর তো হওয়া যায় না। এবং সবাই আস্তে আস্তে বেরিয়ে আসবে। কোথাও না কোথাও এ ধরনের ঘটনাগুলো যখন ঘটে চলছে, তখন হয়তো বলবেন, এই সাধারণ মানুষজন তারা বলবেন যে তারা তো তাদের মতন করে অভিজ্ঞতা হয়েছে। আজকে কার্যকর্তারা অভিজ্ঞতা অর্জন করেছে কিভাবে তারা খেতে হয় পুলিশের। হয়তো বা 4 থেকে 4.5 বছরে তারা এইভাবে তারা খায়নি পুলিশের, হতে পারে। নমস্কার, কে বলছেন? হ্যালো দাদা, আমি সুজিত বলছি কাঞ্চনপুর থেকে। হ্যাঁ, বলুন। প্রথমেই জানাচ্ছি যে আজকে যে প্রশাসন যে ভূমিকা নিয়েছে, এটাকে আমি সাধুবাদ জানাই। যেভাবে যদি এভাবে উপযুক্ত যদি হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। এই পুলিশের বিরুদ্ধে হয়তো অভিযোগ এক পক্ষের থাকতে পারে, আরেক পক্ষের থাকতে পারে। কেউ বলবে তার পক্ষে থাকবে, কেউ বিপক্ষে থাকবে। পুলিশ নিরপেক্ষ ভূমিকা কখন পালন করতে পারে? নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ, বলুন। স্যার বলছি কি, মানে আপনাদের আজকে যে সেনে টক্কর, মানে টপিকটা আমি ঠিক বুঝতে পারছি। হ্যালো, অনুষ্ঠান প্রায় শেষ হয়ে যাচ্ছে। অনুষ্ঠান একেবারে শেষের সময় আমরা চলে এসেছি। আপনি প্রথম থেকে পুরোটা রেকর্ড বক্তব্য শুনুন এবং আপনার মতন করে আপনি ভাবুন, চারদিকের অবস্থা ভাবুন, এবং তা থেকে একটি উপলব্ধি হবে, এবং এই উপলব্ধি বোধ হয় রাজনীতিতে সক্রিয়তা আনতে পারে। নমস্কার, কে বলছেন? স্যার আমি সূর্যমণিনগর থেকে বলছি। হ্যাঁ, বলুন। একেবারে কম সময়। হ্যাঁ স্যার, 2 মিনিটের মধ্যে বলে দিচ্ছি। মানে সেনে টক্কর বলছেন, মানে বিজেপি আর কংগ্রেস বোধ হয় আজকে যে মানে টপিকটা চলছে না। হ্যালো, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়গুলো যখন তুলে ধরি, তখনই বোধ হয় একটা বিষয় সেখানে উপলব্ধিতে চলে আসে যে সত্যিতে রাজনীতিতে কারা সেখানে রয়েছে। দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে যারা একেবারে সময় বলা যায় সামনাসামনি পরিস্থিতিকে দেখতে চান কিংবা রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের উপলব্ধি করতে পারেন, সে থেকে বোধ হয় একটি প্রচার থাকে। যারা এতদিন ধরে বিজেপির ঘরে ছিলেন, তারা এবার বিজেপি থেকে বেরিয়ে এসে হয়তো আবার বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন। পরিষ্কার রাজনৈতিক চিত্র আপনার সামনে, আপনি যা দেখছেন। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।